ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসের সকাল থেকেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। যুদ্ধ চলাকালে সরকারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে দেশে কোনো সংকট তৈরি হয়নি বলে জানান অর্থমন্ত্রী। জুলাই IMF এর ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, ঋণের পরবর্তী কিস্তির বিষয়ে এপ্রিলে বোর্ড সভায় সিদ্ধান্ত হবে, জুলাই হবে রিভিউ। সচিবালয়ে IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আরো জানাচ্ছেন রাকিব হাসান। ঈদুল ফিতরের টানা এক সপ্তাহের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। সকাল 9টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক সৌজন্য সাক্ষাৎ করেন অর্থমন্ত্রীর সাথে। বৈঠক শেষে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন IMF এর পরিচালক। The war is an uncertainty for every country and Bangladesh is in the same position. এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সংকট মোকাবেলায় IMF এর সহায়তা চাওয়া হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে এপ্রিলে। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না, এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। যুদ্ধের কারণে তৈরি সংকট মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে দেশবাসীর সহযোগিতা চান তিনি। সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এদিকে দুপুরে প্রথমে রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বৈঠকের পর বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরু জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করেই বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে বিশেষ কমিটি। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে সংবিধান সংশোধন করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আমলের 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। বৈঠক শেষে বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, 133টি অধ্যাদেশের বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করে 2 এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে। অর্ধেকেরও কিছু কম হবে। আমরা আজকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 সদস্যের কিছু কিছু মতামত আছে। কালকে দ্বিতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আবার পরবর্তীতে বসা হবে। কাজেই আমরা এই 2 তারিখের পূর্বেই আমরা এই 133টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। কমিটির বিরোধী দলীয় জামাতে ইসলামের সদস্য বলেন, অধ্যাদেশের বিষয়ে প্রয়োজনে সংবিধান সংশোধন করা উচিত। আমরা 27টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হবে, যেমন গুম খুন, পুলিশ কমিশন, এই টাইপের বিষয়গুলি
আমরা পরবর্তীতে আরো আলোচনার জন্য আমরা বলেছি আর কি। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী জানান, সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়েই কাজ চলছে। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় যোদ্ধাদের আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অ্যাড্রেস করতেছি। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদটি ওই পরিষদে আলোচনা করে অনুমোদন দিয়ে সংবিধানের তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করে আইনগত ভিত্তি দিতে হবে। এ বিষয়ে সরকারি দলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে এ ধরনের ইঞ্জিনিয়ারিং এর জবাব দিতে দলের আমির ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আমরা আজকেও আবেদন জানাই যে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে সেই পরিষদে আলোচনা করুন, অনুমোদন করুন, সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এটার আইনি ভিত্তি দেওয়ার গণ অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। এটি ক্ষমতাসীন দল হিসেবে আপনার দায়িত্ব এবং আমরা অপোজিশন পার্টি হিসেবে এ কাজে আপনাদের সাথে থাকব। ঈদ উল ফিতরের পর রাজধানীতে আবারও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তাতে চাপ পড়ছে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোয়। দীর্ঘদিন অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। ঈদের পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এ সংকট বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এসএমআইফ রিপোর্ট। ঈদ উল ফিতরের পর হঠাৎ করে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ, পাওয়া যাচ্ছে না জ্বালানি তেল। হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন চালকরা। এখানে তো তেল নেই বলতেছে, তেল পাওয়া গেল না, এখন দেখি এটা ট্রাই করি। বেশিরভাগ জায়গায় পাম্প বন্ধ, আবার কিছু আছে তেল রিজার্ভ রেখে পাম্প বন্ধ করে রাখে, তেল দেয় না সময় মতো। রিজার্ভ আছে, তেল আছে, বাট পাম্পে আসতে তো পাই না। ইভেন অনেকগুলি পাম্প, আমার বাসা কেরানীগঞ্জ, ওইখান থেকে আসতে অনেকগুলি পাম্প যারা সবসময় তেল দিত এখন তারা দিচ্ছে না। এমন অবস্থায় চাপ বেড়েছে কার্যক্রম চালু রাখা ফিলিং স্টেশনগুলোয়। দীর্ঘ সময় পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল, অতিষ্ঠ চালকরা। আমরা 2 ঘন্টা ওয়েট করে পুরো সিরিয়ালে আপনার মনে করেন আসছি। আমাদের এখনো মনে হয় 200-250 গাড়ি সিরিয়াল আছে এখনো। ঈদে আনন্দের মধ্যে যে এখনো আমরা পাম্পে সিরিয়ালে আছি, এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক লাগতেছে। আমি প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করার পরে মাত্র 10 লিটার তেল দিছি। রিজার্ভ যদি থাকে বিহার সরকার তেল দিয়ে দেন। তেলের সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পাম্প কর্তৃপক্ষের মাঝে। গতকালকে দিছে, বিক্রি করছি, আজকে নাই, দিবে না, বিক্রি করতে পারবো না, বাস এতটুকুই। কোনো রকম তেলের ক্রাইসিস নেই। যদি ক্রাইসিস হয় আমাদের কাছে আগে আসবে, তাহলে তেলের ক্রাইসিসটা আসলে কোথায় আমরা জানি না। এদিকে জ্বালানি মন্ত্রী জানান, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তার মতে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। অকারণে তেল মজুত না করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে সেকশনগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। সকাল 9টা থেকে সরকারি অফিস শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে। ঈদের পর প্রথম অফিসে এসে কর্মকর্তা কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
সহকর্মীদের সঙ্গে করেছেন কোলাকুলি। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয়ে মূলত স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরবে আগামী রোববার থেকে। দীর্ঘ ঈদ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন লাখো মানুষ। লঞ্চ, বাসের পাশাপাশি রেল স্টেশনেও ফিরতি যাত্রার ভিড়। আরও জানাচ্ছেন শবনম অবনী। ঈদের আনন্দ মানেই প্রিয়জনের সঙ্গে কিছুটা অবসর, গল্প আর স্মৃতিতে ভরা সময়। সব মিলিয়ে কয়েকদিনের জন্য যেন থমকে ছিল ব্যস্ত জীবনের চাকা। কিন্তু সময় থেমে থাকে না, ছুটিও শেষ হয়, আবারও শুরু হয় ফেরার পালা। একটু তো খারাপ লাগছে, নিজের বাড়ি, নিজের মাটি, এটা তো একটু লাগবেই। আত্মীয়স্বজনকে ছেড়ে আসলাম, অনেক কষ্ট লাগছে। এখন চলে যেতে হবে, কিছু করার নাই। আমার তো পরীক্ষার জন্য, আমার সামনে বৃত্তি পরীক্ষা আছে, এই জন্য আমি চলে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, ঈদের ছুটি ভালো লাগছে, ঈদের ছুটি কাটায় আসছি। তো আসতে তো হবেই, আর তাছাড়া তো উপায় নাই, পেটের দায়। ইনশাল্লাহ আবারও যাব, আবার ঈদে। যাত্রীরা বলছেন, পরিবারের সঙ্গে কাটানো সময়টা ছিল ভীষণ আনন্দের। তবে দায়িত্বের ডাকেই আবার ফিরতে হচ্ছে শহরের ব্যস্ত জীবনে। কেউ কেউ টিকিট না পাওয়া, শিডিউল দেরি কিংবা যানজটের ভোগান্তির কথাও জানান। শিডিউল বিপর্যয়, 9:10-এ ছাড়ার কথা, সেটা প্রায় 11টার সময় গাড়ি ছেড়েছিল আলমোনিয়া থেকে। টিকিট কিন্তু অনলাইনে দেওয়ার পরে সব 8টা বাজে টিকিট ছাড়ে, 8টা 1 বাজে সব জিরো হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, এখনও ফিরতি যাত্রার অতিরিক্ত চাপ না থাকলেও সপ্তাহের শেষের দিকে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে। আমরা যাত্রী সাধারণকে একটা স্বস্তিদায়ক যাত্রা উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আমরা ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্ত একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। ছুটির আনন্দ শেষ, কিন্তু থেকে যায় স্মৃতি। আর সেই স্মৃতিকে সঙ্গী করেই নতুন উদ্যমে আবারও জীবনের দৌড়ে সামিল হচ্ছে মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। 1/11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন ডিএমপি। মাহবুব সৈকতের রিপোর্ট। 1/11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান জানান, তার বিরুদ্ধে মোট 11টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীতে 6টি এবং ঢাকা মহানগর এলাকায় 5টি মামলা। এগুলো তো অনেক আগেকার মামলা, কোনোটাই পুলিশ বাদী না। তো আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি, আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। টাকা আত্মসাতের মামলায়, চাঁদা দাবিদায়ের মামলায়, প্রতারণার মামলায় আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এই মামলায় ওনাকে সম্পৃক্ত করে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। এতে আমি মনে করি আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। তথ্য অনুযায়ী মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি ছিলেন। তিনি 1/11 পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন বলেও রয়েছে গুঞ্জন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে 2018 এবং 2024 এই 2 দফায় ফেনী 3 আসনের সংসদ সদস্য ছিলেন। তথ্য বলছে 2018 সালে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম কিনেছিলেন তিনি, পরে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর দলটির নীতি নির্ধারণী পরিষদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ পান মাসুদ উদ্দিন চৌধুরী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।